বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর দোয়া কামনা করেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সেখানে তারা দুজনে লেজুর ভিত্তিক সাংবাদিকতা না করার আহ্বান জানান। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। 23 নভেম্বর রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন থেকেই ভুগছেন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, লিভার, চোখের সমস্যা সহ নানাবিধ রোগে। সর্বশেষ তথ্য অনুযায়ী বেগম জিয়াকে বর্তমানে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দলীয় প্রধানের রোগমুক্তি কামনায় দেশব্যাপী ঘোষিত দোয়া অনুষ্ঠানের অংশ হিসাবে নয়াপল্টন মসজিদে জুমার নামাজের পরের দোয়া অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিদের সাথে অংশ নেন বিএনপি মহাসচিবও। পরে তার শারীরিক অবস্থা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি। ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক সাধারণ সভার অতিথির বক্তব্যে মিথ্যে এবং অপতথ্য রোধে সজাগ থাকার পাশাপাশি সাংবাদিকদের দলীয় লেজুরবৃত্তি না করারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদেরকে সক্রিয় দাঁড়াতে হবে, কোনো দলের লেজুরবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে হবে, দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। কল্যাণমূলক দেশ গড়তে হলে দলীয় লেজুরবৃত্তির মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সাংবাদিকতার যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমরা কিন্তু সবাই স্থির থাকতে পারছি না, আমরা চলতে পারছি না। এখানে অনৈতিকতা, সুবিধা, স্বার্থ আমাদেরকে ঘিরে বলে এই পেশার মর্যাদা সম্মানকে ক্ষুণ্ণ করছে। সাংবাদিকতা পেশার মূল কথা ছিল সমস্ত সত্য সংবাদকে পরিবেশন করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমরা তা বলতে পারছি না। কাউন্সিলে বিএফইউজের নেতারা ছাড়াও সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন। যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই, সেই বাংলাদেশ আমাদের বিনির্মাণের জন্য আগামী দিনে কাজ করতে হবে। গণতন্ত্রের, সাংবাদিকতা এবং সরকারের কর্মকাণ্ড, এই মত প্রকাশের স্বাধীনতা সবকিছু কিন্তু কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, শত্রু না। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াত ইসলামের আমির হিসেবে শপথ নিয়েছেন দলটির বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। এ সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। এর আগে গত 2 নভেম্বর এক বিজ্ঞপ্তিতে তৃতীয় মেয়াদে ডাক্তার শফিকুর রহমানের নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াত ইসলামী। জামায়াতের নির্বাচন কমিশন জানায়, গত 9 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশের ব্রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়ে 2026-2028 কার্যকালের জন্য আবারও আমির নির্বাচিত হন ডাক্তার শফিকুর রহমান। শপথ শেষে দেয়া বক্তব্যে নিজের উপর অর্পিত গুরুদায়িত্ব সঠিকভাবে পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন জামায়াত আমির। নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে, এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটির কোনো সংঘাত আমরা আর দেখতে চাই না।
যারা এদেশের নাগরিক, আমাদের সংবিধান তাদের সকলকে তাদের সমান অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা এখানে ওই ধরনের কোনো বিভাজন আর মেনে নেব না। এর ভিত্তিতে আমরা আর কোনো সংঘর্ষে জড়ানোর এই নাটক কাউকে করতে দেব না। আমরা সবাই সতর্ক থাকব। আমরা সবাই মিলেমিশে প্রিয় দেশকে আমরা গড়ব ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে বিএনপি সহ সকল পক্ষকে নিয়ে সমন্বিত বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর ভাসানটিকে যুব ছাত্র এবং নাগরিক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, দেশের মানুষ দুইবার স্বাধীন হয়েও স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। এ কারণে মানুষ আর দুর্গন্ধযুক্ত পচা রাজনীতি চায় না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। এছাড়া আগামী নির্বাচনে ভিন্ন ধর্মের মানুষও জামায়াতের প্রার্থী হবে বলে জানান তিনি। বিস্তারিত মিফতাক আলীর রিপোর্টে। রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে যুব, ছাত্র এবং নাগরিক গণসমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের একটি অংশ বিদায় নিলেও দুর্নীতির, চাঁদাবাজি সহ এখনো ফ্যাসিবাদী কাঠামো বিদ্যমান। ফ্যাসিবাদ বিদায় নেয় নাই, ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে। ফ্যাসিবাদীদের কিছু লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি, 2 নম্বর লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকেত। তিনি আরো বলেন, দেশের মানুষ 54 বছরে স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি, সুতরাং তারা আর দুর্গন্ধযুক্ত পচা রাজনীতি চায় না। এখন কোন জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মা বোনদের উপর হামলা করা হচ্ছে। দেশের আপামর জনগণ পুরানা বস্তা বসা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। জামাত ক্ষমতায় গেলে বিএনপি সহ সকল পক্ষকে নিয়েই ইনক্লুসিভ বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেন জামায়াত আমির। ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন, তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়বো ইনশাল্লাহ। ঢাকা 17 জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, তিনি বিশ্বাস করেন জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। ভারতেরই মধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে। শফিকুল আলম আরও লেখেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুক না কেন, চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না। বাংলাদেশের পরিবেশ বান্ধব প্রযুক্তি, পাট, টেক্সটাইল এবং ওষুধ খাতে বিপুল বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন চীনের বিনিয়োগকারীরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষিত উৎপাদন খাতের রূপান্তর পরিকল্পনার অংশ হিসেবে এই আগ্রহ এসেছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় এ তথ্য। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব চায়নার ভাইস প্রেসিডেন্ট ইয়াং দংনিং এ আগ্রহের কথা জানান। সে সময় তার সঙ্গে ছিলেন চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড সাস্টেইনেবিলিটির প্রেসিডেন্ট ডক্টর মা জুন। ইয়াং দংনিং বলেন, বাংলাদেশে চীনের দীর্ঘদিনের অবকাঠামো বিনিয়োগের পাশাপাশি এখন তারা উৎপাদন খাতে মনোযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে রুফটপ সোলার প্যানেল এবং দেশের সোনালী আঁশ পাটকে কেন্দ্র করে জ্বালানি, বায়োসার ও প্লাস্টিকের বিকল্প তৈরির বড় প্রকল্প। তিনি জানান, এসব সরাসরি উৎপাদন বিনিয়োগে এক্সিম ব্যাংকও অর্থায়নে আগ্রহী।
আগুনে নিঃস্ব রাজধানীর করাইল বস্তির হাজারো পরিবার। খোলা আকাশের নিচে দিনরাত কাটছে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর। 3 দিন আগের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 1,500-এরও বেশি ঘরবাড়ি ও দোকানপাট। সীমিত সামর্থ্যের মাঝেও আগুনের আগে যাদের দিন কাটত নিজের ছন্দে, সেই মানুষগুলো এখন সব হারিয়ে নিঃস্ব। এখনও ছাইচাপা ধ্বংসস্তূপে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আর শেষ সম্বলটুকু হাতড়ে বেড়াচ্ছেন তারা। SM আরিফের রিপোর্ট। সাদ্দাম হোসেন 12 বছর বয়সে জীবিকার তাগিদে শেরপুরের ঝিনাইগাদি থেকে ঢাকায় আসেন। 2 মেয়ে ও 1 ছেলেসহ 5 জন থাকতেন করাইল বস্তির একটি কক্ষে। একসময় গার্মেন্টসে চাকরি করলেও দিনমজুরের কাজ করে ভালোই চলছিল জীবন। হঠাৎ সব স্তব্ধ করে দিয়ে গেছে মঙ্গলবারের অগ্নিকাণ্ড। এখন তিনি নিঃস্ব। কোনো হোশ ছিল না, রাস্তায় রাস্তায় খালি পাগলের মতো ঘুরছি। ঘোরার পরে আমার এই বাচ্চাটি, আমি বলতে পারি না আমার বাচ্চা বাইরে গেছে। আমি বেলতলা যায় ওনাদের পাইছি, রাত দিন এই জায়গায়, ভিতরে কোনো লোক আমাদের সাহায্য সহযোগিতা কিচ্ছু না। 30 বছর ধরে করাইল বস্তিতে নানা উত্থান পতনের সাক্ষী আসিয়া বেগম। এ নিয়ে 3 বার পুড়েছে তার ঘর, বারবার পুড়েছে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। কষ্ট কইরা কইরা সুদ লাভে বসে তুলে তুলে উঠাইছি, আর ওর কাম করে সুদ করে সারি এমনি আবার আগুন লেগে যায়। আগুনটা লাগার পর আমি বাড়িছি, বাড়ি সারা বড় যায় আবার বাড়ি জায়গা বড় যায়, খালি আমি একা। আগুনে আছিয়া সাদ্দামদের মতো বাস্তুহারা এখন অনেক পরিবার, যাদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। 4 দিন ধরে রয়েছেন একই কাপড়ে, কোনো কোনো বেলা কাটছে না খেয়েই। আমরা 5টে বারে গিয়ে আছি। এখন নতুন করে কোশিশ করে এখানে তেল পাল্টানো, হয়তো আমাদের এরকম করে থাকতে হবে, তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আল্লাহ যা করছে, আল্লাহ পাকের ইচ্ছে হয়েছে, আল্লাহ করছে। সব হারিয়েও নতুন শুরুর স্বপ্ন দেখেন আগুনে পোড়া করাইলের বস্তিবাসী। পাশে চান সরকার ও বিত্তবানদের। SM আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীর হাওয়া এখন আর আগের মতো উষ্ণ নেই। ভোরবেলা কিংবা গভীর সন্ধ্যা নামতে বাতাসে হালকা অনুভূত হয় শীত। এরই মাঝে কেউ কেউ ব্যবহার করা শুরু করেছে শীতের পোশাক। এদিকে শীত আসতে না আসতেই ঠান্ডার ইঙ্গিত বুঝে শীতের হরেক রকমের পোশাক বাজারে নিয়ে এসেছেন ব্যবসায়ীরাও। আর তাই চলতি মাস থেকে নগরীতে শীতল হাওয়া বইতে রাজধানীতে শুরু হয়েছে শীতের পোশাক বেচা কেনার ধুম। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। প্রকৃতিতে বইছে শীতের আমেজ। সকাল হলেই কুয়াশার চাদরে ঢেকে যায় রাজধানী। ঘাসের ডগায় শিশিরের মুক্ততানা। আর তাই সন্ধ্যা নামতেই বাড়তে থাকে শীতের আবহ। শীত ঘিরে এরই মধ্যে নগরীর বিভিন্ন শপিং মলের সামনে শুরু হয়েছে পিঠা বিক্রির ধুম। পাশাপাশি দেদারসে চলছে শীতের পোশাক বেচাকেনা। শীতের এই পোশাক কেনাবেচার দৃশ্যটি রাজধানীর নিউ মার্কেট গাউসিয়া ঢাকা কলেজের সামনের সড়কের, যেখানে বসানো হয়েছে হরেক রকমের শীতের পোশাকের পসরা। কেবল ফুটপাতেই নয়, নগরীর শপিং মল আর শোরুমেও টানিয়ে রাখা হয়েছে এমন হরেক রকমের শীতের কালেকশন। ক্রেতারা বলছেন, শীতের এই সময়ে পুরোপুরি কেনাকাটা না করলেও তাদের অনেকেই আবার এসেছেন শীতের নতুন নতুন কালেকশন দেখতে। শীত আসতেছে, তো এই উপলক্ষে আমরা সবাই এখন শীতটাকে মোকাবেলা করার জন্য সবাই এখন আমাদের পছন্দ মতো পোশাক যারা নিতে যাচ্ছি। আসলাম এখানে ব্লেজার দেখতে। শীতের জন্য স্যুটটা অনেক ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আর কি, তো দেখতে আসছি, কিনতে আসছি, পছন্দ হলে কিনবো। আবার কেউ কেউ আগে থেকে কিনে নিচ্ছেন শীতের ছোটদের পোশাক। তারা জানান এই মুহূর্তে প্রয়োজনটাই জরুরি,
তাই পণ্যের দাম বেশি হলেই বাকি। শীত আসতেছে, এখন তো আমরা নতুন জামা কাপড় কিনতে হবে শীতের জন্য, তো এখনো কেনাকাটা শুরু করি না, আমরা শুরু করবো এখন। দেখতে আসছি আমরা এখন। হালকা শীত আসছে, এই জন্য আমরা চুয়াটা নেওয়ার জন্য আসছি মার্কেটে। বিক্রেতারা বলছেন এবার শীত আসতে না আসতেই শীত মার্কেটের লোক সমাগম হয়েছে আশানুরূপ। তারা আশা করছেন দিন যতই যাবে ততই বাড়বে শীতের পোশাক বেচা কেনা। কালেকশন তো শীতের জন্য বেশ ভালো করছি, কিন্তু শীত প্রতি বছরই এর ভিতরে কিছুটা পরে, কিন্তু এবার সেই লক্ষণটা পাচ্ছি না। হয়তো সামনে শীত আসবে সেই আশায় আছে। আমাদের কাছে অনেক ভ্যারাইটিস কালেকশন আছে, আপডেট কালেকশন আসতেছে, তারপর সামনে আরও নামবে। বেশি না লাগতেছে না, বেশি কিনা লাগবে যদি আর একটু ঠান্ডাটা আর কি পরে আর কি, তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে। টুপি উঠাইছি, কানটুপি উঠাইছি, মার্বেল উঠাইছি, শীত মোজা আছে, ছোটদের বাচ্চাদের মোজা আছে, এগুলাই বিক্রি করতেছি। বেচা কিনা কম, অন্যান্য বছরের থেকে এবছর একটু কম। নগরীর এলিফ্যান্ট রোডের শোরুমগুলোতে ক্রেতাদের সরব উপস্থিতিতে খুশি বিক্রেতারাও। তারা বলছেন শীত এলেই বৃদ্ধি পায় তাদের বেচা কেনাতেও। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। চুয়াডাঙ্গায় হঠাৎ করে বাড়তে শুরু করেছে শীতজনিত রোগের সংখ্যা। রোটা ভাইরাসের কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভোগান্তি বেড়েছে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সর্দি, কাশি, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে 56 জন রোগী ভর্তি রয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডাক্তার মাহবুবুর রহমান মিলন জানান, শীতের তীব্রতা বাড়ার কারণে সর্দি, কাশি, ডায়রিয়া সহ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। বহির্বিভাগে রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। রোটা ভাইরাসের কারণে 6 মাস থেকে 2 বছরের শিশু বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এছাড়া শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে প্রতিদিনই, কিন্তু সেসবের দাম ক্রেতার নাগালে আসছে না কোনো মতেই। বাজারে বেশ কিছু শীতকালীন সবজি বিক্রি হচ্ছে গত বছরের এই সময়ের চেয়ে বেশি দামে। রাজধানীর রামপুরা, মালিকবাগ, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গিয়েছে। এদিকে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। মাছের দাম কিছুটা কমেছে বলে দাবি বিক্রেতাদের। শিমুল খানের রিপোর্টে শুনছি বিস্তারিত। গত অক্টোবরের বৃষ্টিতে সারা দেশে শীতকালীন সবজির উৎপাদন বিঘ্নিত হয়েছে। সে তুলনায় এবছর অক্টোবরে বৃষ্টি হয়নি, ফলে সবজির উৎপাদন বেশ ভালো, বাজারে সরবরাহ বেশ, কিন্তু দাম চড়া। ক্রেতারা বলছে ভরা মৌসুমে সবজির বাজারে সিন্ডিকেট চেপে বসেছে, তাই সবজির দর এখনো চড়া। এখনো ফুলকপি 60 টাকা 70 টাকা, বেগুন 60 থেকে 80 টাকা, সব সবজির দাম বেশি। উৎপাদন যাওয়ার হচ্ছে, পর্যাপ্ত হচ্ছে। সিন্ডিকেট দেশে প্রত্যেকটা স্থানে আমাদের ব্যবসা সিন্ডিকেট আসছে, অবশ্যই সিন্ডিকেট আসছে, কারণ সিন্ডিকেট না থাকলে জিনিসের দাম এত বেশি থাকে না। মানে আমরা সাধারণ মানুষ এগুলো কেনাকাটার প্রতি এতটা বেশি, আমরা তো প্রতিদিনই লাগে বাজার। বাজারে গত কয়েকদিন কাঁচামরিচের ঝাঁজ ছিল চোখে পড়ার মতো, তবে এক সপ্তাহের ব্যবধানে অর্ধেকে এসেছে কাঁচামরিচের দাম। মরিচ হলো 40 টাকা কেজি আর 60 টাকা কেজি, 80 টাকা কেজি। আগে সপ্তাহে ছিল 140 টাকা, 20 টাকা, 60 টাকা ছিল, আর এখন এক কেজি 100 টাকা কেজি তো কম। এদিকে সোনালী ও ব্রয়লার মুরগির দাম কমেছে, তবে আগের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ একটু কম আছে। ব্রয়লার গত সপ্তাহ বেচছি আমরা 70, এই সপ্তাহ বেচতেছি আপনার 160। সোনালী বেচছি আমরা 280 টাকা, এই সপ্তাহ বেচতেছি আমরা 20 টাকা কম, 260 টাকা। গত সপ্তাহের দাম 750 টাকা ছিল, এই সপ্তাহ 750 টাকা। কাস্টমারের ধরুন 20 টাকার মতো কেজিতে কম বিক্রি করতেছি, 730 টাকা। শীতের মৌসুম আসায় বাজারে মাছ বেশি থাকায় মাছের দাম কমেছে বলে দাবি বিক্রেতাদের। মাছের দাম কম হয়, মাছের তো মনে করেন সরবরাহ বেশি, কারণ কাঁচামাল যত সরবরাহ থাকবে তত তার দাম কমে। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দোষলেন ক্রেতারা। নিয়মিত বাজার মনিটরিং করলে এমন অবস্থা হতো না বলেও মন্তব্য সাধারণ মানুষের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার ফজরের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে তাবলিগ জামায়াত বাংলাদেশ সুরাই নিজামের আয়োজনে 5 দিনের জোর ইজতেমা। আগামী 2 ডিসেম্বর আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই জোর ইজতেমার সমাপ্তি হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাবলিগ জামায়াত বাংলাদেশের সুরাই নিজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, প্রতিবছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোর অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে দেশ বিদেশের সুরাই নিজামের প্রবীণ মুরব্বীগণ ইতিমধ্যে টঙ্গীতে সমবেত
হয়েছে। হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, 5 দিনের জোট তাবলিগ জামায়াতের সোনালী ঐতিহ্য, দাওয়াতের কাজের চেতনার স্পন্দন জাগানো একটি বিশেষ আয়োজন। এখান থেকেই সারা বছরের কাজের সঠিক নকশা ও দিক নির্দেশনা নির্ধারিত হয়। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটওয়া আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের 4 সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক শুক্রবার প্রকাশিত এক বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ডিটওয়া বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। বাউল আবুল সরকার আল্লাহর নামে ভয়ঙ্কর কটূক্তি করেছেন বলে উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এমন জঘন্য কটূক্তি কোনো মুসলমান সহ্য করতে পারে না বলেও জানিয়েছেন সংগঠনটির নেতারা। বাদ-জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বিস্তারিত ইলিয়াস মাতবরের প্রতিবেদনে। মহান আল্লাহকে নিয়ে বাউল আবুল সরকারের কটূক্তির প্রতিবাদে বাদ-জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ। এ সময় বক্তারা অভিযোগ করেন, বাউলের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও বিএনপি মহাসচিবের বক্তব্য শরীয়তের পরিপন্থী। আমার আল্লাহর বিরুদ্ধে জঘন্য বক্তব্য রেখেছে, সেই বক্তব্যের সমর্থনে তোমরা বাক স্বাধীনতার নামে তাদের পক্ষ অবলম্বন করেছে, অথচ তুমি নিজেকে মুসলমান দাবি করো। এদেশে যদি আল্লাহর নামে কোনো কটূক্তি হয়, তাকে বাংলাদেশে জীবিত রাখা যাবে না। নাস্তিকরা বাংলাদেশে যদি ষড়যন্ত্র করে, উস্কানি করে, রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্ট করে, তাহলে একজন নাস্তিকাই থাকবে। বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্মদ্রোহীদের রক্ষা করা মানেই ইসলাম বিদ্বেষীদের মদদ দেওয়া। মুসলমানরা তা কখনোই মেনে নেবে না। ইসলাম বিদ্বেষী সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। আগামী শনিবারের পরের শনিবারের আগে 2 মামলা প্রত্যাহার করে না হয়, তাদের সবাইকে গ্রেপ্তার করে না হয়, এরপরে শনিবারে মানিকগঞ্জ অচল করে দেওয়া হবে। এরপর বাইতুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।